বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ফেইলিউর থিওরি। ফেইলিউর থিওরি আলোচনা করার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আগে জানতে হবে। তার ভিতরে অন্যতম হচ্ছে মোর সার্কেল। মোর সার্কেল জানার আগে আমরা একটা বিষয় একটু জানবো এখানে। আচ্ছা, এখানে যেটা লেখা আছে প্রথমে, যেটা টু ডাইমেনশনাল স্ট্রেস এলিমেন্ট। আমরা প্রথমে টু ডাইমেনশনাল স্ট্রেস এলিমেন্ট নিয়ে অ্যানালাইসিস করবো, দেন হচ্ছে 3D স্ট্রেস এলিমেন্ট নিয়ে অ্যানালাইসিসে যাব। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। এটা ফ্রিকুয়েন্টলি আমাদের আলোচনার ভিতরে আসবে, এর জন্য এটা সংজ্ঞাটা এখানে লেখা আছে। যেটা বলা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অর মিনিমাম নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস মিন হচ্ছে আমার স্ট্রেসটা এরিয়ার উপর পারপেন্ডিকুলার হবে। আরেক ধরনের স্ট্রেস হতে পারে, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, যেটা হচ্ছে আমার এরিয়ার উপরে প্যারালাল। ওকে, নর্মাল স্ট্রেসেস আর নোন অ্যাজ প্রিন্সিপাল স্ট্রেস। তার মানে হচ্ছে আমার নর্মাল স্ট্রেসটা যখন ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুতে থাকবে, তখনই আমরা তাদেরকে আর নর্মাল স্ট্রেস না বলে প্রিন্সিপাল স্ট্রেস বলবো। সো খেয়াল রাখতে হবে, প্রিন্সিপাল স্ট্রেস অলওয়েজ নর্মাল স্ট্রেস। দেন হচ্ছে প্রিন্সিপাল প্লেন। এখানে প্রিন্সিপাল প্লেনে বলা হচ্ছে ইন হুইচ প্লেন প্রিন্সিপাল স্ট্রেসেস স্টে নোন অ্যাজ প্রিন্সিপাল প্লেন। দ্যাটস মিন হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেসটা, যেহেতু প্রিন্সিপাল স্ট্রেস থাকবে যে প্লেনে, সেই প্লেনটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল প্লেন হিসেবে পরিচিত হবে। ওকে, সহজ দুইটা সংজ্ঞা। এরপরে চলে আসলাম আমাদের প্রথমে যে কথাটা বলছিলাম, টু ডাইমেনশনাল স্ট্রেস এলিমেন্ট। এখানে আমরা একটা টু ডাইমেনশনাল স্ট্রেস এলিমেন্ট, আর আমরা এটা বলতে পারি 2D স্ট্রেস এলিমেন্ট। 2D স্ট্রেস এলিমেন্ট। ওকে, আচ্ছা। সো এখানে নন জিরো যে স্ট্রেসগুলো আছে সেগুলো যদি আমরা একটু নাম দেই, তার আগে একটু খেয়াল রাখতে হবে এই প্লেনটা হচ্ছে, এটা একটা প্লেন, কারণ এটার ভিতরে উইড একটা ফাইনাইট উইড অবশ্যই আছে। আচ্ছা, এই প্লেনটা হচ্ছে আমরা এক্স প্লেন হিসেবে চিনবো, এবং এই প্লেনটাকে কিন্তু আমরা ওয়াই প্লেন হিসেবে চিনবো। সো এটা একটু মনে রাখতে হবে। ওকে, সো এক্স প্লেনের উপরে নর্মাল যে স্ট্রেসটা সেটাকে আমরা বলবো সিগমা এক্স। একইভাবে ওয়াই প্লেনের উপরে নর্মাল যে স্ট্রেসটা সেটাকে বলবো আমরা সিগমা ওয়াই। আচ্ছা, এখানে আমরা দুইটা শেয়ার স্ট্রেসও দেখতেছি। এই শেয়ার স্ট্রেসটা যে প্লেনে আছে সেই প্লেনের নাম আগে দিতে হবে, সেটা হচ্ছে এক্স, আর যে ডিরেকশন সেটা হচ্ছে ওয়াই। তাহলে এটাকে বলতে হবে টাও এক্স ওয়াই। একইভাবে এই স্ট্রেসটা, এটা অবশ্যই একটা শেয়ার স্ট্রেস, কারণ এটা ওয়াই প্লেনের প্যারালালে আছে। সো এটা ওয়াই প্লেনের উপরে আছে, ডিরেকশন হচ্ছে এক্স এক্সিসের দিকে, এটা টাও এক্স ওয়াই। ওকে, সো আমরা এখানে এই এলিমেন্টটা 2D স্ট্রেস এলিমেন্টটা এটা স্ট্যাটিক ভাবে ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ এর উপর সামেশন অফ ফোর্স এবং মোমেন্ট জিরো, সামেশন অফ মোমেন্ট। সো সামেশন অফ মোমেন্ট যদি জিরো হইতে হয়, তাহলে এখানে অবশ্যই টাও এক্স ওয়াই এবং টাও ওয়াই এক্স এই দুইটা জিরো হইতে হবে, এই দুইটা ইকুয়াল হইতে হবে। সরি, যদি সামেশন অফ মোমেন্ট এনি পয়েন্ট, সামেশন অফ মোমেন্ট যদি জিরো হইতে হয়, যেহেতু অবশ্যই জিরো, সে কারণ যেটা স্ট্যাটিক ভাবে ইকুইলিব্রিয়াম, তাই এই ইকুয়েশনটা অবশ্যই কাজ করবে। সো আমরা টাও এক্স ওয়াই জানলে টাও ওয়াই এক্স চিনে যাব। এবার হচ্ছে আমরা এখানে একটা অ্যাঙ্গেলে প্লেনটাকে কাট করব, 2D স্ট্রেস এলিমেন্টটাকে, এবং অ্যাঙ্গেলটাকে আমরা ধরবো থিটা, এবং থিটা ধরার পরে যে ভিউটা পাবো সেই ভিউটা আমরা পাশে আঁকছি থিটা। সো এটা অ্যাজ ইউজুয়াল আগের মতো, এটা সিগমা এক্স থাকবে, আর এটা থাকবে টাও এক্স ওয়াই। আর এটা যদি টাও এক্স ওয়াই হয়, এটাও কিন্তু টাও এক্স ওয়াই। ওকে, আচ্ছা, একইভাবে এটা হচ্ছে আমাদের সিগমা ওয়াই, আর এটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস টাও ওয়াই এক্স। আচ্ছা, প্লেনটা কাট করার পরে এখানে দুইটা স্ট্রেস থাকবে, একটা নর্মাল স্ট্রেস যেটাকে আমরা সিগমা এন বলবো, আর একটা যেটা থাকবে সেটা শেয়ার স্ট্রেস। এটা ডিরেকশন এদিকেও হতে পারে, রাদার ডিরেকশন এদিকেও হতে পারে।
আমরা কিন্তু ধরছি হচ্ছে এদিকে, আমাদের ধরাটা যদি ঠিক হয় তাহলে এখানে টাও এর ভ্যালুটা পজিটিভ আসবে, আর যদি ভুল হয় তাহলে নেগেটিভ আসবে। সো এটা কোনো সমস্যা নাই, করবে না আমাদের থ্রু আউট দ্য ইকুয়েশনে। সো এটা খেয়াল রাখতে হবে, আমরা প্লেন কাট করার পরে দুইটা স্ট্রেস পাচ্ছি, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এখন যেহেতু আমরা জানি একটা এলিমেন্ট যদি স্ট্যাটিক ভাবে ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ওটাকে যদি কাট করার পরে যতগুলো পোর্শন তৈরি হবে প্রত্যেকটা পোর্শনই স্ট্যাটিক ভাবে ইকুইলিব্রিয়াম থাকবে, দ্যাটস মিন এটাও স্ট্যাটিক ভাবে ইকুইলিব্রিয়াম মানবে। ওকে, সো এনি ডিরেকশনে ফোর্সের সামেশনটা 0 হবে। সো আমরা দুটো ডিরেকশনে ফোর্সের সামেশন নিব, একটা হচ্ছে নরমাল স্ট্রেস বরাবর, এই যে সামেশন অফ এফ অ্যালং টু দা নরমাল স্ট্রেস এই বরাবর যদি নেই, তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পরে হচ্ছে আমরা এই লাইনটা পাই। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ইকুয়েশন 1 ধরতেছি। আচ্ছা, আরেকদিকে আমরা সামেশন ধরবো ফোর্সের, এটা হচ্ছে এই যে শিয়ার স্ট্রেসের দিকে। সো এটা ধরলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পাই, ইকুয়েশন 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা ইকুয়েশন। সো ইকুয়েশন 1 এবং 2 কে আমরা স্কয়ার করে যোগ করলে হচ্ছে এই ইকুয়েশনটা পাই। এই ইকুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের মোর সার্কেলের ম্যাথমেটিক্যাল ফর্ম, এটাই আমাদের মোর সার্কেলের ম্যাথমেটিক্যাল ফর্ম। ওকে, সো মোর সার্কেল আমরা এখানে ড্র করব। মোর সার্কেল ড্র করার জন্য আমাদের দুইটা এক্সিস নিতে হবে। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা নরমাল স্ট্রেস, অর্থাৎ এই যে স্ট্রেসটা, এটার বিভিন্ন ভ্যালু হইতে পারে, কারণ আমরা কিন্তু থিটাটাকে কোনো ফিক্সড ভ্যালুতে কাটি নাই, আমরা থিটার ভ্যালুটা যে কোনো একটা ভ্যালু হইতে পারে। ওকে, সো থিটা ভ্যালু কিন্তু ভ্যারি হইলে মানে চেঞ্জ হইলে কিন্তু আমার এই নরমাল স্ট্রেস এবং এই যে শিয়ার স্ট্রেস এই দুইটার ভ্যালুই কিন্তু ভ্যারি করবে, ওকে, থিটার সাথে। আচ্ছা, এখন আমরা চলে যাই গ্রাফে। আমরা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে নরমাল স্ট্রেসকে দিব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা শিয়ার স্ট্রেসটাকে দিব। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর শিয়ার স্ট্রেস দেই, তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু আমাদের তাহলে ওয়াই হিসেবে কাজ করতেছে। আমি যদি একটু মুছে দেই তাহলে এই সিগমাটা মানে নরমাল স্ট্রেসটা এটা কিন্তু আমার এক্স হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এখানে বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা সার্কেলের ইকুয়েশন, যার সেন্টারটা সি, সি এর হচ্ছে ভুজ যেটা, অর্থাৎ এক্স এর ভ্যালু কিন্তু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2, আর যেহেতু ওয়াই সাথে কিছু নাই তাহলে কোটি অবশ্যই শূন্য হবে। ওকে, সার্কেলের জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোথায় সেন্টার এবং রেডিয়াসটা কত। এটা রেডিয়াসটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, এই পোর্শনটা পুরোটাই কিন্তু রেডিয়াস হিসেবে কাজ করবে। সো রেডিয়াস আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই এর উপরে হোল স্কয়ার। ওকে, সো তাহলে এটা যদি আমাদের সেন্টার হয় তাহলে আমরাও কিন্তু বলতে পারি যে একটু কিন্তু আমার সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2 এটা সেন্টার। ওকে, আর আমরা যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা কিন্তু এটা বলতে পারি। ওকে, এখন আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের এক্স প্লেন এবং ওয়াই প্লেনটাকে ফাইন্ড আউট করা। আমরা যদি একটু উপরে যাই, আমাদের এক্স প্লেনে দুইটা স্ট্রেস আছে, একটা হচ্ছে সিগমা এক্স আর একটা হচ্ছে টাউ এক্স ওয়াই। ওকে, সিগমা এক্স আমরা বুঝতেই পারতেছি এটা টেনসাইল। সো টেনসাইল হলে এটা কিন্তু পজিটিভ হবে, টেনসাইল অলওয়েজ পজিটিভ, আর যদি কম্প্রেসিভ হয় তাহলে নেগেটিভ হবে। আমরা এখানে দুইটাকেই টেনসাইল লিখছি, সিগমা এক্স এবং সিগমা ওয়াই, দুইটাই নরমাল স্ট্রেসই কিন্তু হচ্ছে আমার এখানে টেনসাইলে আছে। খেয়াল রাখতে হবে এটা নরমাল স্ট্রেস কিন্তু এক্স প্লেনের উপরে, এটাও নরমাল স্ট্রেস কিন্তু এটা কিন্তু এক্স প্লেনের উপরে না, এটা এক্স প্লেনের সাথে থিটা অ্যাঙ্গেলে থাকা প্লেনের উপরে নরমাল স্ট্রেস। আচ্ছা, টাও এর ক্ষেত্রে অবশ্যই সাইন কনভেনশন থাকতে হবে, এবং সাইন কনভেনশন অনুযায়ী টাও মানে শিয়ার স্ট্রেসটা যদি অ্যান্টি ক্লোকাইজ বা কাউন্টার ক্লোকাইজ হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ ধরবো, আর ক্লোকাইজ হইলে হচ্ছে আমরা পজিটিভ ধরবো। সো তাহলে আমাদের এক্স প্লেনের জন্য টাওটা কিন্তু নেগেটিভ। ওকে, সো তাহলে আমরা যেটা বলতে পারি, আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে অ্যানালাইসিসের সুবিধার জন্য যে সিগমা এক্সটা হচ্ছে সিগমা ওয়াই থেকে ছোট, তাহলে সিগমা এক্সটা সাপোজ মনে করা যাক এই পর্যন্ত, আর সিগমা এক্স মানে এক্স প্লেনে কিন্তু টাও এক্স ওয়াইটা নেগেটিভ। সো এই পর্যন্ত আমাদের যেতে হবে ফার্স্টে, দেন আমাদের নেগেটিভের নিচে এমন নামতে হবে,
এই যে পরিমাণ অ্যামাউন্টটা নামলাম, এই অ্যামাউন্টটা কিন্তু অবশ্যই আমার টাউ এক্স ওয়াই বা টাউ ওয়াই এক্স দুইটার ভ্যালু কিন্তু সমান, এবং এটুকু কিন্তু আমাদের সিগমা এক্স। সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো এই পয়েন্টটার স্থানাঙ্ক আমরা বলতে পারি কি, এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা বলতে পারি সিগমা এক্স কমা টাউ এক্স ওয়াই। সো এটাই কিন্তু আমার তাহলে এক্স প্লেন। একইভাবে আমরা যদি এটাকে ধরি সিগমা ওয়াই, আর তাহলে সিগমা ওয়াই এর জন্য কিন্তু আমাদের টাউটা কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, এই যে এটা এদিকে এবং এটা এদিকে, দ্যাটস মিন এটা ক্লকওয়াইজ হলে পজিটিভ। সো পজিটিভ হলে আমাদের এবার সেম ভ্যালুতে এই যে এই ভ্যালু সমপরিমাণে উপরে উঠতে হবে, কারণ হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে শিয়ার স্ট্রেস। সো এটা টাউ ওয়াই এক্স। ওকে, সো তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা বলতে পারি সিগমা ওয়াই টাউ ওয়াই এক্স। সো আমরা যদি এই দুইটা লাইন কানেক্ট করে দেই, তাহলে অবশ্যই সেটা সেন্টারতে অবশ্যই পাস করবে, এবং মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটা দেখতে পাচ্ছি কিন্তু 180, কিন্তু বাস্তবে কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেল এক্স প্লেন আর ওয়াই প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 90। সো মোর সার্কেলের যে অ্যাঙ্গেলগুলো আমরা পাবো বিভিন্ন প্লেনের মধ্যবর্তী, অরিজিনালে সেই অ্যাঙ্গেলটা হবে তার অর্ধেক। ওকে, সো এটা একটু খেয়াল রাখতে হবে। মোর সার্কেলে যদি অ্যাঙ্গেল পাই 2 থিটা, অরিজিনালে সেই অ্যাঙ্গেলটা হবে কিন্তু থিটা। সো এটা একটু সচেতনভাবে মনে রাখতে হবে। ওকে, সো এখানে এখন আমাদের এই সার্কেলের উপর কয়েকটা বিশেষ পয়েন্ট আছে। একটা হচ্ছে এই পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট, আর একটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট। 4টা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই 4টা পয়েন্টে আমরা ম্যাক্সিমাম, মিনিমাম নর্মাল স্ট্রেস এবং হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পেয়ে থাকি। সো আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টে আমি যে নর্মাল স্ট্রেস পাচ্ছি সেটাকে আমি সিগমা 1 যদি বলি, এই পয়েন্টে কোনো শেয়ার স্ট্রেস নেই, 0। আমরা জানি ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস, সো সিগমা 1 ইজ এ প্রিন্সিপাল স্ট্রেস। সো এই প্লেনটা, এইখানে এইটা যে প্লেনে এই সিগমা 1টা পাচ্ছি, সেই প্লেনটা কিন্তু প্রিন্সিপাল প্লেন হিসেবে কাজ করবে। একইভাবে এটা কিন্তু আমার এই পুরা 3D 2D স্ট্রেস এলিমেন্টে মিনিমাম নর্মাল স্ট্রেস, এই পয়েন্টটা, এর থেকে ছোট কিন্তু নর্মাল স্ট্রেস আর পাওয়া সম্ভব না। সো এটাকে আমরা সিগমা 3 ধরতে পারি আর 0 বলতে পারি, এখানে কোনো শেয়ার স্ট্রেস নেই। সো এটাও কিন্তু প্রিন্সিপাল স্ট্রেস, এবং এইটা যে প্লেনে আছে সেই প্লেনটা কিন্তু প্রিন্সিপাল প্লেন হিসেবে পরিচিত হবে। এখন আমরা যদি বলি এই যে ওয়াই প্লেন, এটা কিন্তু ওয়াই প্লেন। আমার ওয়াই প্লেনের সাথে এই যে প্রিন্সিপাল প্লেনটা, এটা অ্যাঙ্গেল করছে কত, এটা আমরা বলতে পারি 2 থিটা পি। সো বাস্তবে তাহলে অ্যাঙ্গেল করবে কিন্তু থিটা পি অ্যাঙ্গেলে থাকবে ওয়াই অ্যাক্সিসের সাথে, এটা একটু খেয়াল রাখতে হবে। একইভাবে এই যে এক্স প্লেন, এইটার সাথে এটাও হচ্ছে কিন্তু একটা প্রিন্সিপাল প্লেন হিসেবে কাজ করবে, এটা অ্যাঙ্গেল করবে কিন্তু একই, এটা কিন্তু এটার বিপরীত কোণ, এটাও 2 থিটা পি অ্যাঙ্গেল করবে। সো বাস্তবে করবে কিন্তু থিটা পি অ্যাঙ্গেল। ওকে, এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে দুইটা প্রিন্সিপাল প্লেন, অবশ্যই মোর সার্কেলে সবসময় দুইটা প্রিন্সিপাল প্লেন থাকবে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মোর সার্কেলে হচ্ছে 180, তাহলে অরিজিনালে কিন্তু আমরা বলতে পারি আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 90। ওকে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এবার যদি আমরা পরের অ্যানালাইসিসটা আসি একটু, এখানে খুব মনোযোগ সহকারে দেখি, এখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম শেয়ার, এর থেকে কিন্তু উপরের বেশি শেয়ার আর পাওয়া সম্ভব না। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার। সো এখানে আমরা যে নর্মাল স্ট্রেসটা পাচ্ছি সেটা কিন্তু 0 না, এটা একটু খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু 0 না, সেটা কিন্তু সেন্টারের কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেটের সমান। সো সেন্টারের এক্স কোঅর্ডিনেটকে আমরা এক্স কোঅর্ডিনেট এটাকে আমরা সিগমা বার বলবো, ম্যাথমেটিক্যাল টার্মে আমরা সবসময় সিগমা বার হিসেবে এটাকে চিনব। ওকে, সো তাহলে এটা হচ্ছে আমরা সিগমা বার বলতে পারি, আর কিন্তু বলতে পারি আর, কারণ আর পরিমাণ কিন্তু উপরে উঠছে। একইভাবে ঠিক অপোজিটে আরেকটা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের মানে শেয়ার প্লেন পাওয়া যাবে, এটা যে যদি আমরা কোঅর্ডিনেট দুটো বলি, এটা কিন্তু সিগমা বার কিন্তু মাইনাস আর। সো এখান থেকে যদি আমরা একটু এই দুইটা পয়েন্টে ফোকাস করি, কারণ এই দুইটা পয়েন্টই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দুইটা পয়েন্টে হচ্ছে আমরা প্রিন্সিপাল স্ট্রেস পাচ্ছি, অর্থাৎ ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস পাচ্ছি। তাহলে আমরা এখানে খেয়াল করতে পারতেছি যে প্রিন্সিপাল প্লেনে
অর্থাৎ যেখানে প্রিন্সিপাল স্ট্রেস পাওয়া যায় সেখানে কিন্তু সবসময় শেয়ার স্ট্রেস জিরো, শেয়ার স্ট্রেস কিন্তু জিরো, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। শেয়ার স্ট্রেস জিরো হয়, আর প্রিন্সিপাল স্ট্রেসে কোনো শেয়ার স্ট্রেস থাকে না, প্রিন্সিপাল স্ট্রেস যেখানে থাকে। ওকে, এখন কিন্তু আমরা এই যে এটা আছে এই রেডিয়াসটা কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেট করা শিখে গেছি। এটা হচ্ছে যে এভাবে ক্যালকুলেট করা যায়, এটা আরেকভাবে ক্যালকুলেট করা যায়, আরেকটু সহজভাবে। কিভাবে? এটা হচ্ছে আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স চিন্তা করি, তাহলে কিন্তু সেটা দুইটা নর্মাল স্ট্রেসের মধ্যবর্তী বিয়োগ মানে দূরত্ব, অর্থাৎ সিগমা 1 মাইনাস সিগমা 3। এটা কিন্তু এটা ডায়ামিটার, তাহলে রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা কিন্তু তাহলে তার অর্ধেক হবে। সো রেডিয়াসটা কিন্তু তাহলে অর্ধেক, অর্থাৎ আমরা বলতে পারি সিগমা 1 মাইনাস সিগমা 3 ডিভাইডেড বাই 2। সো আমরা কিন্তু দুইভাবে ক্যালকুলেশন করতে পারি। এখন এখান থেকে আমরা যে আরেকটা জিনিসে কনক্লুশন আসতে পারি, সেটা হচ্ছে আমাদের এই স্ট্রেসে এখানে তিনটা কিন্তু স্ট্রেস আছে, একটা সিগমা এক্স, সিগমা ওয়াই, আর একটা হচ্ছে টাউ এক্স ওয়াই। আর টাউ ওয়াই এক্স আর টাউ এক্স ওয়াই সেম বললে আমরা তিনটা বলতেছি, চারটা বলতেছি না। সো তিনটা স্ট্রেস না দিয়ে কিন্তু আমরা এই এলিমেন্টটাকে 2D স্ট্রেস এলিমেন্টকে আমরা এখন রিপ্রেজেন্ট করতে পারি একইভাবে, কিন্তু নর্মাল স্ট্রেসের মাধ্যমে, নর্মাল স্ট্রেস না, প্রিন্সিপাল স্ট্রেসের মাধ্যমে। সো প্রিন্সিপাল স্ট্রেসের মাধ্যমে যদি আমরা এক্সপ্রেস করি, সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা অনেকটা এরকম হবে। সো আমরা যে কোনো একদিকে সিগমা 1 দিতে পারি, আর সিগমা 1 দিলে কিন্তু সেই প্লেনে, অর্থাৎ এই প্লেনে কোনো শেয়ার স্ট্রেস থাকবে না। আর এটা দিতে পারি আমরা সিগমা 3। ওকে, সো তাহলে এটা সিগমা 1, এটা সিগমা 3 হিসেবে কাজ করবে। আচ্ছা, সেক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এটা কিন্তু এইদিকে এখন কিন্তু এক্স আর ওয়াই লেখা যাবে না ভুলেও, কারণ তাহলে কিন্তু এটা এক্স প্লেন বলবে। আমরা কিন্তু এক্স প্লেনে ম্যাক্সিমাম বা মিনিমাম নর্মাল স্ট্রেস পাচ্ছি না। সো এই ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে, কোনোভাবে এখানে আমাদের কোঅর্ডিনেট দেওয়া যাবে না এক্স এবং ওয়াই। সো এবার আমরা যদি একটু সামনে আগাই, এবার আমাদের 3D অবজেক্ট। 3D অবজেক্টের ক্ষেত্রে আমাদের এখানে সম্ভাব্য যতগুলো স্ট্রেস আছে সবগুলো দিয়ে দিছে। আমরা যদি কোঅর্ডিনেটগুলো দেই এক্স ওয়াই জেড, উপরেরটাকে আমরা জেড বলবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্স প্লেন বলবো, এটা হচ্ছে আমাদের জেড প্লেন, আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্লেন। ওকে, সো এক্স প্লেনের উপরে একটা নর্মাল স্ট্রেস আছে, এটা সিগমা এক্স, একইভাবে জেড প্লেনের উপর সিগমা জেড, এগুলো সব নর্মাল স্ট্রেস সিগমা ওয়াই। এরপরে যে শেয়ার স্ট্রেসগুলো আছে, এটা প্রথমে হচ্ছে প্লেন, তারপর হচ্ছে ডিরেকশন দিতে হয়। টাউ তাহলে এক্স ওয়াই, এটা আসে টাউ এক্স জেড, এটা আসে টাউ জেড এক্স, এটা আসে টাউ জেড ওয়াই। একইভাবে এখানে যেটা আসে সেটা হচ্ছে টাউ ওয়াই এক্স, টাউ ওয়াই ওয়াই জেড। সো এখানে আমরা টোটাল কিন্তু তাহলে 9টা স্ট্রেস পাচ্ছি, 3টা হচ্ছে নর্মাল স্ট্রেস, আর বাকি 3টা হচ্ছে কিন্তু আমাদের বাকি 6টা হচ্ছে শেয়ার স্ট্রেস। তাহলে আমরা যদি এখানে স্ট্রেস টেন্সরটা লিখি, তাহলে হবে সিগমা এক্স, টাউ এক্স ওয়াই, টাউ এক্স জেড, একইভাবে টাউ ওয়াই এক্স, সিগমা ওয়াই, টাউ ওয়াই জেড, একইভাবে টাউ জেড এক্স, টাউ জেড ওয়াই, সিগমা জেড। এটা হচ্ছে স্ট্রেস টেন্সর। একটু খেয়াল রাখতে হবে, এই যে কর্ণটা আছে, কর্ণ বরাবর সব নর্মাল স্ট্রেস, এবং এই স্ট্রেস আর এই স্ট্রেস কিন্তু ইকুয়াল। সিগমা এক্স ওয়াই এবং সিগমা ওয়াই এক্স এটা ইকুয়াল হবে। একইভাবে সিগমা জেড এক্স, সিগমা এক্স জেড সেম, সিগমা ওয়াই জেড, সিগমা জেড ওয়াই সেম হবে। না হলে কিন্তু আমাদের 3D এলিমেন্টটা আর মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট 0 হবে না। সো এখানে কিন্তু তাহলে আমরা বলতে পারি 3টা নর্মাল স্ট্রেস আছে। নর্মাল স্ট্রেস 3টা, একটা হচ্ছে সিগমা এক্স, একটা সিগমা ওয়াই, আর একটা হচ্ছে সিগমা জেড। আর শেয়ার স্ট্রেস আছে 3টা, সেটা হচ্ছে টাউ এক্স ওয়াই, টাউ এক্স জেড, আর টাউ জেড ওয়াই, 3টা। টোটাল 6টা স্ট্রেস আছে। তো টোটাল 6টা স্ট্রেস নিয়ে ডিল করলে আমাদের স্ট্রেস অ্যানালাইসিস ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটাও আমাদের ওই 2D স্ট্রেসের মতো একটা প্লেনে কাট করতে হবে। এখানে আমরা কাট করে দেখাইছি। একইভাবে যদি আমরা এখানে একটু এক্সিসগুলো দেই, সেক্ষেত্রে আমাদের স্ট্রেসের নামকরণগুলো একটু সহজ হয়ে যাবে। এটা জেড, এটা হচ্ছে আমাদের ওয়াই। সো এটা হচ্ছে আমাদের সিগমা ওয়াই,
এটা হচ্ছে আমাদের সিগমা এক্স, এটা হচ্ছে আমাদের সিগমা জেড, এটা টাউ ওয়াই জেড, এটা হচ্ছে টাউ ওয়াই এক্স, একইভাবে এটা টাউ এক্স ওয়াই, এটা টাউ এক্স জেড। আচ্ছা, এটা হচ্ছে টাউ জেড এক্স। প্রথমে হচ্ছে প্লেন এবং তারপরে হচ্ছে ডিরেকশন, যেহেতু এটা জেড প্লেন তাই আমরা টাউ জেড লিখতেছি, আর ডিরেকশনটা হচ্ছে ওয়াই এর দিকে। একইভাবে সবগুলো আমরা নাম করলাম। এবার আমরা যে কাটিং প্লেনটা, এই যে কাটিং প্লেন, এই কাটিং প্লেনের উপর নর্মাল স্ট্রেস যেটা আছে সেটাকে আমরা সিগমা এন বলবো, এবং এখানে কোনো শেয়ার স্ট্রেসকে আসলে চিন্তা আমরা আছে কিন্তু চিন্তা করব না, কারণ হচ্ছে শেয়ার স্ট্রেসের ডিটেকশন আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারবো না, যেমনটা আমরা নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে বলতে পারতেছি। এটা ডিরেকশন, শেয়ার স্ট্রেস ডিরেকশন এটা যেহেতু প্লেনের উপরে বিভিন্ন ডিরেকশনে হইতে পারে। সো আমরা এখানে কোন ডিরেকশন আছে এটা জানি না, সো এর জন্য আমরা শেয়ার স্ট্রেসটা দিচ্ছি না, আমাদের অ্যানালাইসিসও দরকার নেই। সো এবার আমরা যদি যেহেতু এটা আগেও স্ট্যাটিক ভাবে ইকুইলিব্রিয়াম ছিল, এখন স্ট্যাটিক ভাবে ইকুইলিব্রিয়াম থাকবে, ফোর্সের সামেশন যদি নরমাল স্ট্রেস বরাবর নেই, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, এই ইকুয়েশনটা পাই। এবং এই ইকুয়েশনে কিন্তু 6টা স্ট্রেস আছে, একটা হচ্ছে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড, টাউ এক্স ওয়াই, টাউ ওয়াই জেড, টাউ জেড এক্স, এবং এই প্রত্যেকটা স্ট্রেস কিন্তু নন। এবং এখানে যে সিগমা আছে, এখানে সিগমা কিউব আছে, এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে যেটা হবে হ্যাঁ না ঠিক আছে, সিগমা কিউব, এটা হচ্ছে সিগমা স্কোয়ার, এটা সিগমা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টোটালটাই ইকুয়াল 0। সো এটা কিন্তু একটা ত্রিঘাতী সমীকরণ। এখান থেকে আমরা সিগমাকে যদি শর্ট আউট করি, মানে সিগমার যদি ভ্যালু বের করি, মূল বের করি, তাহলে 3টা ভ্যালু পাবো। একটা হচ্ছে সিগমা 1, একটা হচ্ছে সিগমা 2, আর একটা হচ্ছে সিগমা 3 বলবো আমরা, 3টা, এবং 3টাই কিন্তু নর্মাল স্ট্রেস। এবং বাই কনভেনশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় যে ভ্যালুটাকে সেটাকে আমরা সিগমা 1 বলবো, সবচেয়ে বড়। সিগমা 1 অলওয়েজ সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু অফ নর্মাল স্ট্রেস 3টার ভিতরে। এরপর হচ্ছে সিগমা 2, দেন হচ্ছে সিগমা 3। আমরা পুরো ফেইলিউর থিওরি জুড়ে সিগমা 1 কে সবচেয়ে বড় এবং সিগমা 3 কে সবচেয়ে ছোট ধরবো। ওকে, সো আমরা যদি এবার এইটাকে মোর সার্কেল একটু চিন্তা করি, তাহলে কি হবে? মোর সার্কেলে যদি আমরা 3টা নর্মাল স্ট্রেসকে বসাই, এই বরাবর হচ্ছে আমার নর্মাল স্ট্রেস, এটা কিন্তু এবার 3D এলিমেন্টের জন্য, মানে 3D অবজেক্টের জন্য, আমার এই অবজেক্টের জন্য, যেটাকে আমরা শর্ট করে এখানে 3টা নর্মাল স্ট্রেস নিয়ে আসছি, এবং এই নর্মাল স্ট্রেসগুলো সবগুলো প্রিন্সিপাল স্ট্রেস আমরা এখানে দেখতে পাবো। এখানে বলা হচ্ছে শেয়ার স্ট্রেস। সো আমরা সবচেয়ে বড় নর্মাল স্ট্রেস যেটা সিগমা 1, সিগমা 1 কে সবচেয়ে বড় বলছি, সো এটা হচ্ছে সিগমা 1 হবে। আচ্ছা, এরপরে যেটা বলছি সেটা হচ্ছে সিগমা 2, সো এটা সিগমা 2, এই দুইটা সার্কেলের কোইনসাইড পয়েন্টে থাকবে। আর লাস্টে যেটা সেটা হচ্ছে সিগমা 3। ওকে, সো তাহলে 1 2 3 তিনটাই হচ্ছে আমার কিন্তু প্রিন্সিপাল স্ট্রেস। সো প্রিন্সিপাল স্ট্রেস যেই প্লেনে কাজ করে সেখানে কিন্তু কোনো শেয়ার স্ট্রেস থাকে না। এখন আমরা যদি চিন্তা করি এখানে 3টা সার্কেলের ভিতরে কোন সার্কেলটা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস প্রোভাইড করতেছে, 3জনে কিন্তু শেয়ার স্ট্রেস প্রোভাইড করবে। সো আমরা যদি 1 আর 2 যে সার্কেলটা গঠন করতেছে, অর্থাৎ এই সার্কেলের শেয়ার স্ট্রেসটা হবে এতটুকু রেডিয়াসের সমান। সো এটাকে আমরা বলতে পারি টাউ 1 to 2। এই সার্কেলটা যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস প্রোভাইড করবে সেটা হচ্ছে আমরা বলতে পারি টাউ 2 to 3। একইভাবে এই সার্কেলটা যে শেয়ার স্ট্রেসটা প্রোভাইড করবে সেটা হচ্ছে টাউ 1 to 3। সো আমরা বুঝতেই পারতেছি যে আমরা প্রিন্সিপাল স্ট্রেসের ভিতরে যে 3টা আছে, অর্থাৎ সিগমা 1, সিগমা 2, সিগমা 3, এই 1 আর 3 কে যদি ধরি তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাই, এবং ম্যাক্সিমাম পাই মানে হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। সো আমরা কিন্তু সব সময় সিগমা 1 এবং সিগমা 3 নিয়ে কিন্তু কনসার্ন, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, দেন আমরা চলে আসলাম ফেইলিউর থিওরিতে। ফেইলিউর থিওরি যাওয়ার আগে আমাদের জানতে হবে ম্যাটেরিয়ালস 2 টাইপ, একটা হচ্ছে ডাকটাইল টাইপের আর একটা হচ্ছে ব্রিটল টাইপের। ডাকটাইল টাইপের ম্যাটেরিয়ালের ফেইলিউর হইলে আমরা টিয়ারিং বলি, ব্রিটল টাইপের ম্যাটেরিয়ালের ফেইলিউর হইলে আমরা সেটাকে বলি
শ্যাটারিং ফেইলুর। ডাকটাইল টাইপের ম্যাটেরিয়াল ফেইলুর হওয়ার আগে একটা সাবস্টেন্সিয়াল ইলংগেশন হয়, যেটাকে আমরা ইল্ডিং বলি, যেটা আমরা দেখবো পরবর্তীতে। ওকে, আমরা চলে যাই পরে নেক্সট। এখানে যেটা লেখা আছে ডাকটাইল ম্যাটেরিয়াল প্রপার্টিস জানতে হবে কিছু। প্রপার্টিস না জেনে আমরা সরাসরি ফেইলুর থিওরিতে যাইতে পারবো না। সো এখানে একটা ডাকটাইল ম্যাটেরিয়ালের তৈরি একটা বার আছে, এটার উপরে আমরা 1D স্ট্রেস এলিমেন্ট 1D স্ট্রেস যদি অ্যানালাইসিস করি সিগমা দিচ্ছি। সো সিগমা দেওয়া হলে এখানে অবশ্যই সিগমা বাড়াতে থাকলে অবশ্যই আমার স্ট্রেইন হবে এপসাইলন আছে। সো এই গ্রাফের এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটাকে বলি আমরা, এই টাইপের একটা গ্রাফ পাওয়া যাবে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি পাওয়া যায় প্রায় ম্যাক্সিমাম ডাকটাইল ম্যাটেরিয়ালে। এই পয়েন্টে করসপন্ডিং যে স্ট্রেসটা সেটাকে বলি আমরা ইল্ড স্ট্রেংথ। একটু খেয়াল রাখতে হবে, এবং এটা আমরা টেনসাইলে করতেছি বলে ইল্ড স্ট্রেংথ অফ টেনসাইল SYT বলি। ওকে, এই গ্রাফের আমরা ম্যাক্সিমাম যে স্ট্রেসটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। সো ম্যাক্সিমাম স্ট্রেস খেয়াল রাখতে হবে, ম্যাক্সিমাম স্ট্রেসকে আমরা সবসময় স্ট্রেংথ নাম দিয়ে দিই। সো এটা হচ্ছে স্ট্রেংথ, বাট এটা আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। এটা আলটিমেট স্ট্রেংথ, কিন্তু টেনসাইলে করা হচ্ছে বলে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। সো এই পয়েন্টের করসপন্ডিং যে স্ট্রেইনটা, সেই স্ট্রেইনটুকু রেঞ্জকে আমরা বলি এপসাইলন ইলাস্টিক। আর আমাদের এইটা হচ্ছে রাপচার পয়েন্ট। এই রাপচার পয়েন্টের পর্যন্ত বাকি যে স্ট্রেইনটুক আছে এটাকে বলি আমরা প্লাস্টিক। অর্থাৎ লোড সরাই নিলেও এই প্লাস্টিক স্ট্রেইনটা থেকে যায়, বাট ইলাস্টিক স্ট্রেইনটা রিমুভ হয়ে যায় লোড সরাই নেওয়া হলে। ওকে, সো মনে রাখতে হবে ফেইলুর থিওরিতে, ডাকটাইল ম্যাটেরিয়ালের ফেইলুর থিওরিতে, এটা আমরা পরে বলবো আবারও, আমরা কোনোভাবেই প্লাস্টিক ডিফর্মেশনকে অ্যালাউ করব না। সো এর জন্য ডাকটাইল ম্যাটেরিয়ালকে আমাদের স্ট্রেসের যে লিমিটটা, এটার জন্য ইল্ড স্ট্রেংথটা ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ওকে, কারণ আমরা ইল্ড স্ট্রেংথের পরে যদি যাই মানে বাড়াইয়া, তাহলে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের প্লাস্টিক স্ট্রেইন হয়। আমরা এটা চাই না, আমাদের ম্যাটেরিয়ালটা ইলাস্টিক থাকবে অপারেশনের সময়, এটাই চাই। ওকে, সো এখানে আমরা লিখতেছি, এখানে আমাদের কিছু বিষয় তুলে ধরা হয়েছে। এখানে লেখা হয়েছে when we use ductile material as machine parts then we don't desire plastic deformation। এই যে কথাটাই আমরা চাই না কোনোভাবে, এই রেঞ্জটুকু আমরা কোনোটাই চাই না। সো এই রেঞ্জে চাইতে হলে আমাদের কিন্তু টেনসাইল টেস্টের ক্ষেত্রে আমাদের স্ট্রেসের অ্যামাউন্টটা এটার উপরে উঠাইতে হবে। সো এটা আমরা কখনোই উঠাবো না। সো এর জন্য আমাদের ফোকাসিং পয়েন্ট থাকবে ইল্ড স্ট্রেংথ, নট আলটিমেট স্ট্রেংথ ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। আচ্ছা, অর ইল্ডেন ইন দ্যাট, ইল্ডেন মিন্স হচ্ছে পার্মানেন্ট ডিফর্মেশন বা সাবস্টেন্সিয়াল ইলংগেশন বিফোর ফেইলুর। ওকে, এখানে তারপর বলা হচ্ছে দ্যাটস ওয়াই in ductile material failure theories our main focus in ductile material failure theories our main focus on yielding point। এটাই বললাম একটু আগে, yielding point means we deal with SY rather than SUT। আমরা কখনোই SUT দিয়ে আমরা ডিল করব না, ডাকটাইল ম্যাটেরিয়ালকে সবসময় SY দিয়ে ডিল করব। ওকে, দেন হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, ডাকটাইল ম্যাটেরিয়াল অ্যাক্ট অলমোস্ট সেম ইন কম্প্রেশন অ্যান্ড টেনশন এবং কম্প্রেশনে একেবারে সেম, প্রায় একেবারে সেমই অ্যাটিটিউড করে। দ্যাটস ওয়াই ফর ডাকটাইল ম্যাটেরিয়াল SUC ইকুয়ালস টু SUT। এটা কি বোঝাচ্ছে, যদি আমরা কম্প্রেসিভ টেস্ট করি সেক্ষেত্রে আমাদের এই সিগমাটা কিন্তু নেগেটিভ অ্যাক্সিসের দিকে নিয়ে যেতে হবে। সো আমরা নেগেটিভ বরাবর অ্যাক্সিস দিলাম, একইভাবে আমার স্ট্রেনটা তখন নেগেটিভ সাইডে চলে আসবে। সো আমরা যদি কম্প্রেসিভ টেস্ট করি এই লাইনটা অনেকটা সেম এরকম হবে, দেন এরকম একটু কার্ভ করে এটা জাস্ট মিরর হবে। সো এইটার ক্ষেত্রে আমরা এইটার করসপন্ডিং যে স্ট্রেসটা পাচ্ছি সেটাকে বলি আমরা SY, এটা ইল্ড স্ট্রেংথ ফর কম্প্রেশন। একইভাবে এই পয়েন্টের যে স্ট্রেসটা, যেহেতু এটা ম্যাক্সিমাম, সো এটাকে আমরা স্ট্রেংথ বলবো আলটিমেট বাট ফর কম্প্রেশন। তো বলা হচ্ছে যেহেতু সেম, সো সেক্ষেত্রে আর ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কম্প্রেশন এবং টেনসাইল অনেকটা সেম। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি SYT টেন্ডস টু SYC এবং SUT টেন্ডস টু SUC। So this is very very important for ductile material. Now last বলা হচ্ছে ductile materials SYT is less than SUT। এটা আমরা বুঝতেই পারতেছি, কারণ হচ্ছে
ডাক্টাইল ম্যাটেরিয়ালে কিন্তু ইল্ডিং পয়েন্টের পরে একটা হিউজ অ্যামাউন্টের প্লাস্টিক ডিফর্মেশন হয়, এটার কারণে এরপরেও স্ট্রেস বাড়ার একটা সুযোগ পায়। সো আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এবং ইল্ডিং স্ট্রেংথের ভিতরে কিন্তু একটা পার্থক্য থাকে, একটা ভ্যালুর বেশ বড় পার্থক্য থাকে। এসইউটি যথেষ্ট বড় হয় এসওয়াইটি থেকে, একইভাবে এসওয়াইসি থেকেও এসইউসি আরো অনেক ছোট হয়, অনেকটা বেশ খানিকটা নিচেই থাকে। ওকে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবার হচ্ছে আমরা চলে আসলাম ডাক্টাইল ম্যাটেরিয়ালস ফেইলিউর থিওরিজ। ডাক্টাইল ম্যাটেরিয়ালের তিনটা ফেইলিউর থিওরি আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি, ডিস্টরশন এনার্জি থিওরি, কুলম্ব মোর থিওরি ফর ডাক্টাইল ম্যাটেরিয়াল। এটা নিয়ে আমরা আলোচনা করব না, এটা নেক্সট ক্লাসে আলোচনা করব, আর আজকের ক্লাসে হচ্ছে আমরা এটা আলোচনা করব মেইনলি। সো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি, সো এটার জন্য আমাদের প্রথমে অবশ্যই অবজেক্টে যদি এভাবে ফোর্সটা দিয়ে দেয়, সাপোজ আগের মতো সিগমা এক্স, সরি ওয়াই অ্যাক্সিস এই বরাবর না, জেড অ্যাক্সিস এই বরাবর, এটা সিগমা জেড, এটা সিগমা ওয়াই, একইভাবে এটা টাউ এক্স ওয়াই, টাউ এক্স জেড, এটা টাউ জেড এক্স, টাউ জেড ওয়াই, একইভাবে এটা টাউ ওয়াই এক্স, টাউ ওয়াই জেড। ছয়টা স্ট্রেস এলিমেন্ট আছে, আমরা কিন্তু জানি এটা ছয়টা স্ট্রেস এলিমেন্ট থেকে অবশ্যই তিনটা প্রিন্সিপাল স্ট্রেসে নিয়ে আসতে হবে। কিভাবে আনতে হবে? এই ইকুয়েশনের মাধ্যমে অবশ্যই তিনটাতে নিয়ে আসতে হবে, এবং সবচেয়ে বড়টাকে সিগমা 1 এবং সবচেয়ে ছোটটাকে সিগমা 3 বলবো। এই যে সো আমরা এই বরাবর ধরলাম সিগমা 1, এই বরাবর ধরলাম সিগমা 2, এই বরাবর আমরা সিগমা 3 ধরি, এই বরাবর হচ্ছে আমরা সিগমা 2 বললাম। ওকে, সো আমরা কিন্তু জানি ফর ক্রিটিক্যাল কেস তৈরি হবে সিগমা 1, মানে আমরা এখন কিন্তু 3D থেকে 2D তে ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমরা সবচেয়ে বড় প্রিন্সিপাল স্ট্রেস এবং সবচেয়ে ছোট প্রিন্সিপাল স্ট্রেসকে নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো সিগমা 1 কে এবং সিগমা 3 কে। সিগমা 2 আমাদের মেইন ক্রাইটেরিয়া পয়েন্টে থাকবে না, সো এটা সিগমা 3 হবে, সরি। ওকে, আমরা কিন্তু এই প্লেনটাকে নিছি, এটার উপরে হচ্ছে সিগমা 3 দেখা যাচ্ছে এবং এই পাশ থেকে সিগমা 1 দেখা যাবে, এবং এটা কিন্তু পারপেন্ডিকুলার এবং কোনো শেয়ার স্ট্রেস থাকবে না, কারণ সিগমা 1 2 3 বোথ সবাই কিন্তু হচ্ছে আমার প্রিন্সিপাল স্ট্রেস থাকলে সেখানে কোনো শেয়ার স্ট্রেস থাকে না। এখন আমরা যদি মোর সার্কেল ড্র করি, এই বরাবর হচ্ছে সিগমা, এই বরাবর যদি আমরা বলি টাউ, সেক্ষেত্রে এই পয়েন্টটা এটা হবে সিগমা 1, এই পয়েন্টটা হবে কিন্তু সিগমা 3, আর এটার যে ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে রেডিয়াসের সমান হবে, এবং এটা কিন্তু আমরা জানি টাউ 1 3 ইকুয়ালস টু হবে কিন্তু সিগমা 1 মাইনাস সিগমা 3 ডিভাইডেড বাই 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এবার হচ্ছে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা কি বলে সরাসরি সেটা চলে যাচ্ছি। দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি প্রেডিক্ট করে, কারণ এগুলো সবই এক্সপেরিমেন্টালি পাওয়া, কোনো ম্যাথমেটিক্যালি প্রুভেন ইকুয়েশন না। শেয়ার স্ট্রেস প্রেডিক্ট দ্যাট yielding begins whenever the shear stress in any element, এখানে any element বলতে আমার স্ট্রেস এলিমেন্টটা 2D স্ট্রেস এলিমেন্ট হতে পারে, 1D হতে পারে। সাপোজ 1D হচ্ছে এরকম বার থাকলে দুই পাশে যদি স্ট্রেস দেই সেটা হচ্ছে 1D, আমরা 2Dও দেখছি, আর এই লাস্ট আমরা দেখে আসলাম 3D। আমার স্ট্রেস এলিমেন্টটা যে কোনো টাইপের হইতে পারে, সবার জন্যই হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, in any element equals or exceed the maximum shear stress, খেয়াল রাখতে হবে এখানে shear stress এর কথা চলে আসছে, maximum shear stress in a tension test specimen of the same material when that specimen begin to yield. সো এইটা সারমর্ম কি, এটা সারমর্ম বোঝার জন্য আমাদের এখানে সারমর্ম বোঝার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ওকে, আমাদের এখানে একটা অবশ্যই 1D স্ট্রেস এলিমেন্ট চিন্তা করতে হবে ফার্স্টে, এবং সেটা হইতে হবে অবশ্যই আমাদের যেই এলিমেন্টের আমরা ফেইলিউর নিয়ে চিন্তা করতেছি ওইটা হইতে পারে 1D হলে তো ভালোই, কোনো সমস্যা নাই, সেম হয়ে যাবে। হইতে পারে 2D, হইতে পারে 3D, আমরা ধরে নিছি কিন্তু 3D। আমরা যে স্ট্রেস এলিমেন্টটা নিয়ে চিন্তা করতেছি এই যে এটা কিন্তু 3D ছিল, তারপরে আমরা এই স্টেপ পার করে এইখান পর্যন্ত আসছি।
ওকে, সেটা কিন্তু 3D ছিল, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এই স্ট্রেসে এই এলিমেন্টের উপরে আমার হচ্ছে 1D স্ট্রেস অ্যাপ্লাই করতে হবে অবশ্যই টেনসাইল, কারণ টেনসাইল টেস্ট স্পেসিমেন বলছে, টেনশন, এই যে টেনশন টেস্ট স্পেসিমেন বলছে। যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে কিন্তু এখন মোর সার্কেল ড্র করতে পারি। সেক্ষেত্রে মোর সার্কেল কিন্তু একেবারে ওয়াই অ্যাক্সিসকে টাচ করে চলে আসবে। ওকে, মোরলেস এরকম হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার যে সেন্টারটা আছে, সেন্টারটা ডিস্টেন্স কিন্তু হবে সিগমা বাই 2। সেন্টারের ডিস্টেন্সটাই কিন্তু আমার রেডিয়াস হিসেবে কাজ করবে। সো এখানে যে আমি ম্যাক্সিমাম, এই পয়েন্টে যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাচ্ছি, এখানে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাবো। সো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ইকুয়ালস টু কিন্তু সিগমা বাই 2, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালের ইল্ডিং শুরু হবে কখন? যখন সিগমা ইকুয়ালস টু এস ওয়াই হবে। সো আমরা এখানে ইকুয়ালস টু এস ওয়াই ডিভাইডেড বাই 2 দিতে পারি। আর আমরা জানি যে কোনো কিছু, কোনো শেয়ার স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা স্ট্রেংথ নাম দিয়ে দিই। সো এই যে এখানে হচ্ছে শেয়ারের ম্যাক্সিমাম ভ্যালু। সো শেয়ারের ম্যাক্সিমাম ভ্যালুকে এটাকে আমরা বলবো স্ট্রেংথ, বাট শেয়ার ইল্ডিং স্ট্রেংথ বলবো। এটা শেয়ার ইল্ডিং স্ট্রেংথ, শেয়ার ইল্ডিং স্ট্রেংথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ম্যাক্সিমাম থিওরি থেকে আমরা জানতে পারতেছি একটা ম্যাটেরিয়ালের শেয়ার ইল্ডিং স্ট্রেংথ হয় তার ইল্ডিং স্ট্রেংথের ঠিক অর্ধেক। এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা থেকে আমরা এখানে যেটা উপলব্ধি করতে পারতেছি, এখানে আমরা ম্যাক্সিমাম স্ট্রেস, যেটা আমাদের 3D এলিমেন্টের ম্যাক্সিমাম স্ট্রেস কিন্তু এটাই হবে। এটা 3D এলিমেন্টের ম্যাক্সিমাম স্ট্রেস। সো এই 3D এলিমেন্টের যে ম্যাক্সিমাম স্ট্রেস হতো সিগমা 1 মাইনাস সিগমা 3 ডিভাইডেড বাই 2, এটা কিন্তু ম্যাক্সিমাম। অন্য যে দুইটা, অর্থাৎ আমরা যদি সিগমা এই 2 কে যদি ক্যালকুলেট করতাম এই 1 এর সাথে বা 3 এর সাথে, তাহলে কিন্তু এখন যে ভ্যালুটা পাচ্ছি অর্থাৎ সিগমা 1 3 এটার থেকে ছোট ভ্যালু আসতো, কারণ আমরা কিন্তু এই যে এখানে অ্যানালাইসিসে অলরেডি করে আসছি এটা সিগমা 1 3 সবচেয়ে বেশি শেয়ার স্ট্রেস দিতে পারে। সো এখন আমরা অ্যানালাইসিসে বলতে পারি যে আমাদের ম্যাটেরিয়ালটা ফেল করবে যদি এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল এস এস ওয়াই, আর আমরা এস এস ওয়াই না বলে এস ওয়াই বাই 2 বলতে পারি। সো এটা আমাদের হচ্ছে একটা বাউন্ডারি কন্ডিশন দিবে এখন। সো এই বাউন্ডারি কন্ডিশন নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব নিচে এখানে। সো এই বরাবর হচ্ছে আমরা সিগমা 1 দিব, এবার আবার সিগমা 3। আমরা কিন্তু অলরেডি ইকুয়েশন যেটা পাইছি সিগমা 1 মাইনাস সিগমা 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল এস ওয়াই। এই কন্ডিশনে কিন্তু ফেল করবে, এটা মনে রাখতে হবে, ফেল করবে। সো সাপোজ আমাদের ক্রাইটেরিয়া 1 এ হতে পারে সিগমা 3 কিন্তু 0 হয়ে যেতে পারে। সো সিগমা 3 যদি 0 হয়ে যায় তাহলে সিগমা 1 ইজ গ্রেটার দেন এস ওয়াই। তো সিগমা 1 যেহেতু এই বরাবর আছে, সো এই বরাবর আমরা যদি এটুককে বলি এস ওয়াই, তাহলে এখানে আমরা একটা লাইন টানতে পারি। এই লাইনের এই পাশের পোরশনই হচ্ছে আমাদের ইকুয়েশন মিন করতেছে, এই পোরশনগুলা। ওকে, দ্বিতীয় যে কন্ডিশন সেটা কি হইতে পারে? দ্বিতীয় কন্ডিশনে হইতে পারে আমাদের সিগমা 1টা 0 হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন সিগমা 3 হয়ে যাবে লেস দেন ইকুয়াল মাইনাস এস ওয়াই। সেক্ষেত্রে মাইনাস এস ওয়াইটা যে ঠিক এখান থেকে যতটুকু দূরে আছে এখান থেকে এস ওয়াইটা একই পরিমাণ দূরে থাকবে। এটা কিন্তু এস ওয়াই পয়েন্ট, আর এটা হচ্ছে মাইনাস এস ওয়াই। সো এই যে লাইনটা, এই লাইনের নিচের ভ্যালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিচের পোরশনটাকে নিয়ে আমরা কাজ করতে হবে। ওকে, সো নিচের পোরশনটার কথা বলতেছে কারণ এর থেকে ছোট ভ্যালু। ওকে, আর লাস্ট যে কন্ডিশন হইতে পারে, কেস হইতে পারে, সেটা হচ্ছে দুইটা কোনোটাই 0 না। ওকে, সো আমরা সেক্ষেত্রে লিখতে পারি সিগমা 1 মাইনাস সিগমা 3 গ্রেটার দেন এস ওয়াই। সো এখান থেকে আমরা যেটা বলতে পারি, এটাকে যদি একটু সিম্পলিফাই করি, সিগমা 3 গ্রেটার দেন ইকুয়াল এস ওয়াই মাইনাস সিগমা 1, আর যদি নেগেটিভ সাইনটাকে এই পাশে পাঠাই দিই সেক্ষেত্রে এরকম হয়ে যাবে ইকুয়েশনটা। সো এটা কিন্তু আমাদের y, এটা কিন্তু আমাদের x, আর এটাকে আমরা ধরতে পারি c। তাহলে কিন্তু এটা y cos 2mx plus c, যার ঢাল হচ্ছে 145 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ওকে, সো এটা y অ্যাক্সিস কে মাইনাস sy কাট করবে, এবং এখান থেকে তার মানে হচ্ছে আমরা একটু মুছে দিই এই পাশ থেকে মাইনাস sy
এইখান থেকে এখানে সংযোগ করলে যে লাইনটা পাচ্ছি তার নিচের সকল পোর্শনকে বোঝাচ্ছে। ওকে, তার সকল পোর্শনকে বোঝাচ্ছে। ওকে, সো আমরা কিন্তু 3টা লাইন পাচ্ছি। তাহলে এখন বুঝতেছি বাউন্ডেড এরিয়া, আমাদের বাউন্ডেড এরিয়াটা এখনো কমপ্লিট হয় নাই। সো এটা কমপ্লিট করার জন্য আমাদের কম্প্রেশনও চিন্তা করতে হবে। আমরা কিন্তু শুধু এখন টেনশন চিন্তা করছি, কম্প্রেশন। সো কম্প্রেশন চিন্তা করলে কিন্তু আমার এই কোয়েশ্চনটা এরকম থাকবে না। সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে সিগমা 1 মাইনাস সিগমা 3 লেস দেন ইকুয়াল মাইনাস এস ওয়াই সি। আর এস ওয়াই সি আর এস ওয়াই মানে টি একই, সো আমরা এস ওয়াই লিখবো। সো এটা চিন্তা করলে আমরা আরো 3টা বাউন্ডেড এরিয়া পাবো। সেটা হচ্ছে ঠিক এই পাশে এস ওয়াই এর সমান, এখানে এস ওয়াই এর সমান, এবং এখান থেকে এইখানে ঠিক এই লাইনের প্যারালালে একটা লাইন পাওয়া যাবে যেটা এখানে এস ওয়াই কে হিট করবে, দেন একটা প্যারালাল লাইন পাওয়া যাবে। সো আমরা একটা বাউন্ডেড এরিয়া পাচ্ছি। কিন্তু খেয়াল করা, এই যে রেড মার্ক করা যে বাউন্ডেড এরিয়া, সো এই এরিয়ার ভিতরে যদি সিগমা 1 এবং সিগমা 2 এর ভ্যালু থাকে তাহলে আমরা সেফ জোনে আছি, তাহলে আমাদের ম্যাটেরিয়াল ফেল করবে না। ওকে, সো তাহলে আমাদের ম্যাটেরিয়াল ফেল করবে না কোন কন্ডিশনে? সিগমা 1 মাইনাস সিগমা 3 যদি লেস দেন এস ওয়াই হয়। সো তার মানে হচ্ছে এটুকের ভ্যালু থেকে এটুকের ভ্যালুটা বড়। সো আমাদের যদি ইকুয়াল করতে হয় তাহলে এস ওয়াই কে একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে, যেটাকে আমরা বলি সেফটি ফ্যাক্টর। তখন কিন্তু আমরা এই দুটাকে ইকুয়াল করতে পারি। ওকে, সো এই সেফটি ফ্যাক্টরটাই আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে বের করতে বলে। সো আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই আমাদের আলোচনা শেষ করব। এটার সম্পর্কে আমরা কোনো ম্যাথ আজকে আলোচনা করব না, কারণ পরের দিনের টপিকস হচ্ছে আমাদের ডিস্টরশন এনার্জি থিওরি। ডিস্টরশন এনার্জি থিওরিটা শেষ হইলে আমরা একসাথে 2টার ম্যাথ করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।